সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ইদানিং প্রায় ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তাই না? যে গরম তাপদাহটা শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ এই বৃষ্টিতে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারছি। তারপরেও কিন্তু একটা গরম গরম ভাব রয়ে যাচ্ছে। এত বৃষ্টি, তারপরে কিন্তু একটা গরমের অনুভব আমাদেরকে ছাড়ছে না। যাই হোক, যত কিছুই হোক, পড়ালেখা তো পড়ালেখা চালিয়ে যেতে হবে। স্কুল খুলছে না, তাতে কি হয়েছে? আমরা কিন্তু তোমাদের সাথেই আছি, বারবার অনলাইনে তোমাদের নক করছি, তোমাদের জন্য নিয়মিত পাঠদান করছি। আশা করি তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো রেগুলার দেখছো এবং কিছুটা হলেও তোমরা পড়ালেখার টাচে আছো। তারপরও পড়াশোনা তো পড়াশোনাই, বাস্তব পড়াশোনা বেঞ্চে বসে, বোর্ডে, সাদা বোর্ডে একসাথে বসে পড়াশোনার মজাই আলাদা। যদিও আমরা সেটা মিস করছি, কিন্তু আমাদের পড়াশোনা কন্টিনিউ আছে। চলো, আজকে তারই ধারাবাহিকতায় আমরা নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদেরকে রসায়ন বিষয়টি পড়াবো। তোমাদের যে অধ্যায়টি আমি শুরু করেছিলাম সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়, রাসায়নিক বন্ধন। এর উপরে বেসিক কিছু কথা কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছিলাম। মনে আছে কি কি? হ্যাঁ, যোজ্যতা ইলেকট্রন, যোজনী, পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, যৌগমূলক। এই 6টি টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, একে একে সুন্দরভাবে ভেঙে ভেঙে। আজকে যে টপিকসটা আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই টপিকসটি হচ্ছে পরিবর্তনশীল যোজনী, রাসায়নিক সমীকরণ, আণবিক সংকেত, আমি আজকে 4টে টপিকস তোমাদের সামনে আলোচনা করব। কি কি? পরিবর্তনশীল যোজনী, রাসায়নিক সমীকরণ, আণবিক সংকেত, গাঠনিক সংকেত। ম্যাডাম, পরিবর্তনশীল যোজনী তো আপনি আলোচনা করেছেন, আপনি তো বলেছেন যে যে সকল মৌল একাধিক যোজনী দেখায় তাদেরকে আমরা তাদের যোজনীকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। তাহলে আজকে আবার কিসের পরিবর্তনশীল? হ্যাঁ, এখানেই কোশ্চেন। আচ্ছা, তোমাদের মনে আছে আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে ধাতুরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, অধাতুরা করে কিনা একটু ডাউট আছে। তারপরেও কিন্তু আমরা উদাহরণে বলেছিলাম ফসফরাসের যোজনী 5 আর হচ্ছে 3। এখন প্রশ্ন হচ্ছে ধাতুরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে, এটা তাদের একটা বৈশিষ্ট্য আছে। আসলে ধাতুদের মধ্যে আমরা একটা ধাতুর নাম শিখেছি অবস্থান্তর ধাতু। 13 থেকে 11 নম্বর গ্রুপের মৌল, তাই না? এদেরকে আমরা বলছি কি অবস্থান্তর ধাতু। আমরা চতুর্থ অধ্যায় পড়েছি। আর অবস্থান্তর ধাতুগুলো কি করে? পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে, এটা তাদের একটা ধর্ম বৈশিষ্ট্য বলা যেতে পারে। তাহলে ধাতুদের ক্ষেত্রে আমরা দেখলাম যে অবস্থান্তর ধাতুর ক্ষেত্রে এটা তাদের ধর্ম, বৈশিষ্ট্য, ক্যারেক্টার যাই বলি না কেন, এটা তাদের একটা বৈশিষ্ট্য, তারা প্রদর্শন করবে, তাদেরকে করতেই হবে, নাহলে তারা অবস্থান্তর ধাতু থাকবে না। যে কারণে আমরা দেখি আয়রনের যোজনী 2, 3, কপারের যোজনী আমরা দেখি 1, 2, আবার আমরা যদি দেখি এখানে নিকেলের 2, 4, আবার ক্রোমিয়ামের যদি দেখি 2, 4, 6, 7 এরকম। তো এত পরিবর্তনশীল যোজনী অবস্থান্তর ধাতুরা দেখায়। ম্যাডাম, অধাতুদের ক্ষেত্রে তাহলে কই? আমরা তত বেশি দেখি না। আসলে দেখো, আছে তোমাদের বইও আছে। এখন আমরা কত শিখবো যে অধাতুরা কেন পরিবর্তনশীল যোজনী দেখাবে, কেন, কোন সুযোগটা থাকার কারণে, কোন সুবিধা থাকার কারণে তারা পরিবর্তনশীল যোজনী দেখাচ্ছে। আসো আমরা আলোচনায় প্রবেশ করি একটু একটু করে। তাহলে অধাতুদের মধ্যে আমি বেছে নিলাম কার্বন। প্রিয় শিক্ষার্থী, কাকে বেছে নিয়েছি? কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা জানো প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা জানো, আমি জানি। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, রাইট? কার্বনের পারমাণবিক সংখ্যা
6 যদি হয় তাহলে 6 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত 1s স্কয়ার 2 স্কয়ার 2p2। ম্যাডাম আমরা এগুলো জানি, আপনি এগুলো কি দেখাচ্ছেন, এগুলো আমরা সবই জানি। আমি জানি তোমরা জানো, কিন্তু তারপরও জানার ভিতরে কিছু না কিছু অজানা থেকে যায়, কিছু না কিছু আমাদেরকে আবার নতুন করে জানতে হয়। জানার রাজ্য তো শেষ না রে বাবা, আসো সেখানে। তাহলে এখানে কার্বনের যোজনী আমরা যোজ্যতা ইলেকট্রনটা সিলেক্ট করি, এটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা স্তর আর যোজ্যতা ইলেকট্রন ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল ম্যাডাম, এইটুকু আমরা আগের ক্লাসে শিখেছি। এবার আপনি আপনার টপিকসে যান। হ্যাঁ, এখন আমি মনে আছে তোমাদের অক্সিজেনের একটা যোজনী দেখাইছিলাম একটা বক্স করে, তাহলে কার্বনের ক্ষেত্রে আমি একটা বক্স করব। আমি বলেছি পি এর ক্ষেত্রে 3টা ভাগ, তাহলে পি এর ক্ষেত্রে আমি 3টা ভাগ লিখব। এটা 2x 2px 2py 2pz। তাহলে এই যে দেখো আমি এই কথাটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে একটা 1 আর একটা উল্টা 1, ঠিক আছে। তাহলে এই p এর ক্ষেত্রে সমবিভাজন হবে, এখানে একটা আসবে এখানে একটা আসবে। তারপর 2pz টা ফাঁকা আছে, 2pz টা ফাঁকা আছে। এবার আমি তোমাদেরকে একটা গল্প, তুমি আর তোমার ছোট ভাই একসাথে, তোমরা 3 ভাই, তুমি আর তোমার ছোট 2 ভাই একই বিছানায় ঘুমাও, ঠিক আছে। এখন ছোট ভাইটা একদম ছোট যে ভাইটা 3 নম্বর ভাইটা, সে ভাইটা মার সাথে মামার বাড়ি গেছে। তাহলে তোমাদের বিছানাটা কি হয়েছে, একটু ফাঁকা হয়েছে না? তাহলে এখন কি করবো, 2 ভাই এবার ছড়ায় ছিটায় ঘুমাবা, এবার অনেক ফাঁকা ফাঁকা হয়ে ঘুমাবা, রাইট? আচ্ছা, এটা স্বাভাবিক। আবার যদি ওই ভাইটাও চলে যায় তাহলে তুমি এবার পুরো খাট জুড়ে ফাঁকা ফাঁকা ঘুমাবা, রাইট? এখানেও সেম জিনিসটা দেখো, এই ঘরটা ফাঁকা থাকার কারণে এই যে 2s এ থাকা একটা ইলেকট্রন, সে বলতেছে আরে ভাই জায়গা আছে তো ভাই, কেন এত গাদাগাদি করে এক রুমের ভিতরে ডাসাডাসি করে আছিস, চল আমরা পরের রুমে চলে যাই। তখন এটা এমনি যেতে পারবে না, যখন আমি কার্বনকে উত্তেজিত করব, মনে রাখবে যে কোনো পরমাণু যখন রাসায়নিক বন্ধন করতে যায় তখন সে কিছুটা এক্সাইট হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। এই উত্তেজিত হওয়ার কারণে তার এই যে 2s এর ইলেকট্রনটা জাম্প টু 2pz কি হবে প্রিয় শিক্ষার্থীরা, 1s2 এর এই 2s এর একটা ইলেকট্রন 2p3 তে চলে যাবে, যেটা দেখতে এরকম। এখানে থাকবে একটা, আর এখানে 3টা বক্সের 2px 2py 2pz, এখানে একটা আসবে এখানে একটা আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম অধাতুদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যায় তার যোজনী নির্দেশ করে, কথাটা নিশ্চয়ই মনে আছে। তাহলে তুমি আমাকে বলো এখানে অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন কত, এখানে অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ 2, ওকে রাইট। দ্যাট মিন্স তার যোজনী হচ্ছে 2, ওকে। তাহলে এইখানে তার টোটাল অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে প্রিয় শিক্ষার্থীরা, তারপর 1 2 3 4, তাহলে এখানে তার অযুগ্ম হচ্ছে 4টি, তাহলে তার যোজনী কত হবে প্রিয় শিক্ষার্থীরা, 4, ওকে। ইংরেজিতে লিখে দিই 4। তাহলে খেয়াল করেছো প্রিয় শিক্ষার্থীরা অধাতুর ক্ষেত্রে কি হয়, অধাতুর ক্ষেত্রে যেটা হয় যে অধাতুগুলো যখন তার ইলেকট্রনগুলো একই শক্তি স্তরে বিন্যস্ত করার সুযোগ পায়, কোনো একটা অরবিটাল ফাঁকা থাকে, তাহলে সে কি করে পূর্ণ বিন্যস্ত হয়ে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে পরিবর্তন করে ফেলে। আর অযুগ্ম ইলেকট্রন সংখ্যায় তার যোজনী, এই জন্য কার্বনের যোজনী কত তুমি পেলা, 2 আর 4। আচ্ছা, এবার তোমাকে আমি একটা প্রশ্ন করি তো, নাইট্রোজেনের পরিবর্তনশীল যোজনী জানো কত, নাইট্রোজেন, আসলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কত, নাইট্রোজেন
দুইটা, পিতে একটা একটা একটা। এবার কি করব? তাহলে ম্যাডাম নাইট্রোজেনের তো ফাঁকা নাই, আছে কি? নাই। তুমি বলতে পারো যে ম্যাডাম আমরা পরের অরবিটালে দিয়ে দিই, 3s দিয়ে দিই। না, হবে না, 3s এ যেতে পারবে না, কারণ তার এটা একই শক্তি স্তর না। একই শক্তি স্তরের মধ্যে বিন্যস্ত হতে পারবে, সে এক ইচ্ছা করলে আরেকটা থেকে আরেকটা যেতে পারবে না। একই শক্তি স্তরের মধ্যে তাকে বিন্যস্ত হইতে হবে। তাহলে যেহেতু এর 2p একটা একটা করে ফিল আপ হয়ে গেছে, এই জন্য নাইট্রোজেন পরিবর্তনশীল যোজনী দেখাবে না। এবার আরেকটা প্রশ্ন তোমাকে আমি করি, চলো দেখি এটার উত্তর তুমি দিতে পারবে নাকি? ফসফরাস 15, ইলেকট্রন বিন্যাস 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p6, 3s স্কয়ার, 3p3। তাহলে এর বাইরে শক্তি স্তর হচ্ছে এটা, তাহলে এখানে দুইটা। ম্যাডাম এটাও পরিবর্তনশীল যোজনী দেখাবে না। কেন দেখাবে না? কারণ এখানেও p এ 3টা ইলেকট্রন নিয়ে সে ম্যাডাম ফিল আপ করা আছে, সে আর তার এই যে 3s এর ইলেকট্রনটা পূর্ণ বিন্যাসিত হতে পারে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এইবার সে কিন্তুটার প্রশ্নের উত্তর তোমাকে আমি দিচ্ছি। সে কিন্তুটা কি? সে কিন্তুটা হচ্ছে, সেটা হচ্ছে ম্যাজিক। সে ম্যাজিকটা কি? 3 নম্বর শক্তি স্তর। এই 3 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর আরেকটা আছে। সে কে? 3 নম্বর শক্তি স্তরের আরেকটা উপশক্তি স্তর হচ্ছে 3। হ্যাঁ, ইলেকট্রন যায় নাই, কিন্তু সেই শক্তি উপশক্তি স্তর এখানে আছে। সে কারণে এই উপশক্তি স্তরটাকে তুমি এখানে প্রেজেন্ট না থাকলেও তোমাকে মাথায় রাখতে হবে, কারণ 3 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর 3d ফাঁকা অবস্থায় আছে, আর d এর ভাগ হচ্ছে টোটাল 5টা। তাহলে ইচ্ছা করলে সেখানে জাম্প করতে হবে। তাহলে জাম্প করলে কি অবস্থাটা হবে? দেখো, এখান থেকে একটা ইলেকট্রন, এখানে 3টা, একটা দুটো 3টা, এখানে একটা চলে যাবে। তাহলে এখানে হচ্ছে 3s, 3p, 3d, আর এখানে আমি এটা লিখে দিলাম 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p6। ফসফরাসকে এক্সাইটেড করলে 3s এর অরবিটাল কোথায় যাবে? 3d তে চলে যাবে। এই যে একই শক্তি স্তরের উপশক্তি স্তরে ফসফরাস তার ইলেকট্রনটাকে পূর্ণ বিন্যাসিত করার সুযোগ পাওয়ার কারণে ফসফরাসের যোজনী কত হয়ে গেল? এখানে ছিল 3 আর এখানে হয়ে গেছে 5। এখানে কত হয়েছে? 5। তাহলে আমরা ফসফরাসের যোজনী কত পেলাম? 3 আর 5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি একটা কাজ দিয়ে দিব, এটা বাসায় তোমরা নিজেরা চিন্তা করো। এখন আমাদের 1 নম্বর প্রজেক্ট শেষ। আমরা অধাতুদের পরিবর্তনশীল যোজনী কেন দেখায় সেটা শিখে ফেলেছি। এরপর রাসায়নিক সমীকরণ, এটা আমি খুব ডিটেইলস আলোচনা করব না, কারণ ক্লাস 8 এ আমরা এটা খুব ভালো মতো শিখে আছি। রাসায়নিক বিক্রিয়া, যে প্রক্রিয়ায় এক পদার্থ থেকে অন্য পদার্থ সৃষ্টি হয় তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ পদার্থগুলোকে আমরা বলি বিক্রিয়ক, আর উৎপাদগুলোকে, যেগুলো উৎপন্ন হয় তাদেরকে বলি আমরা উৎপাদ। রাসায়নিক বিক্রিয়ায় আমরা যোজনী, সংকেত, প্রতীক ব্যবহার করে তাদের সমীকরণটা লিখি, এবং যখন বিক্রিয়ক একাধিক হয়ে যায় তখন তাদের মাঝখানে প্লাস, আর যখন উৎপাদ একাধিক হয়ে যায় তখন তাদের মাঝখানে একটা প্লাস চিহ্ন বসায়, এবং মাঝখানে একটা তীর চিহ্ন অথবা ইকুয়াল চিহ্ন দেই। তবে ইকুয়াল চিহ্ন দিলে অবশ্যই দুই পাশে পরমাণুর সংখ্যার সমতা বিধান করতে হবে। চলো একটা সমীকরণ দেখি আর ব্যাখ্যাটা বুঝি। যেমন পানির সাথে হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, তাহলে এরা বিক্রিয়া করে, এরা হচ্ছে বিক্রিয়ক, এরা উৎপন্ন করেছে, এরা হচ্ছে উৎপাদ। হাইড্রোজেন অক্সিজেন দুইটা বিক্রিয়ক, এজন্য এদের মাঝখানে প্লাস, উৎপাদের দিকে একটা তীর চিহ্ন। এখন আমি বলেছি সমতা বিধান করতে হবে, পরমাণুর সংখ্যা সেম থাকতে হবে। এখানে হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা, অক্সিজেন এখানে একটা, কিন্তু এখানে দুইটা, এজন্য এখানে আমরা 2 দিয়ে গুণ করব। তুমি যখন এখানে 2 দিয়ে গুণ করবা তখন এই 2 আর এই 2 এর গুণ হয়ে হাইড্রোজেনের 2 2 4,
প্লাস তীর চিহ্ন বা ইকুয়াল চিহ্নের মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক সমীকরণ। আচ্ছা, পরেরটাতে চলে যায় আণবিক সংকেত। অণুকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করার জন্য যে সংকেতটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে তার আণবিক সংকেত। যেমন দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট, এটা তুমি ক্যালসিয়াম কার্বনেটের একটা অণুকে বুঝতেছো, এখানে একটা ক্যালসিয়াম, একটা কার্বন আর তিনটা অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত আছে। এখান থেকে তুমি হিসাব করে জাস্ট এটা বলতে পারছো যে এখানে একটা ক্যালসিয়াম আছে, একটা কার্বন আছে, একটা অক্সিজেন, তিনটা অক্সিজেন যুক্ত আছে, কিন্তু কিভাবে যুক্ত আছে সেটা কিন্তু তুমি ব্যাখ্যা করতে পারো না। যেমন এই যে পানি, পানির সংকেত থেকে তুমি বলতে পারছো এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এরা বন্ধন গঠন করেছে এবং পানির অণু গঠিত হয়েছে। দুইটা হাইড্রোজেন পরমাণু আছে আর একটা অক্সিজেন পরমাণু আছে, কিন্তু এখান থেকে তুমি বলতে অনেক কিছু ডিটেইলস ব্যাখ্যা বলতে পারো না। তাহলে আণবিক সংকেত হচ্ছে সেই সংকেত যে সংকেতের মাধ্যমে আমরা একটি অণুকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতে পারবো এবং সেখানে কি কি পরমাণু আছে সেটা আমরা উল্লেখ করতে পারবো। যেটা পারবো না সেটা কি অণুগুলো পরস্পর কিভাবে যুক্ত আছে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অণুগুলো কিভাবে যুক্ত আছে সেটা আমরা কার মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো? হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের গাঠনিক সংকেত। তাহলে আমরা আসলে একটা গাঠনিক সংকেত দেখে নিই। পানিটাই দেখি। পানি, দেখো পানির সাথে একটা অক্সিজেন পরমাণুর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু এইরকম ভি আকৃতির, এটা উল্টা ভি আকৃতি লাভ করেছে। তাহলে আণবিক সংকেতে তুমি কিন্তু জাস্ট বলতে পারছিলা যে দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত আছে, কিন্তু তুমি গাঠনিক সংকেত থেকে বলতে পারছো যে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে উল্টা ভি আকৃতিতে যুক্ত আছে। অর্থাৎ কিভাবে তাদের জ্যামিতিক স্ট্রাকচারটা কি সেটা তুমি ব্যাখ্যা করতে পারো। আরেকটা দেখি, যেমন আরেকটা পরিচিত মিথেন, ঠিক আছে? যেমন দেখো এখানে কার্বন সেন্ট্রাল পয়েন্টে আসবে, হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, খেয়াল করো এই একটা চতুর্ভুজ হইছে না? তাহলে কার্বনটাকে মাঝখানে রেখে চারটা হাইড্রোজেন চারটা চতুর্ভুজের চারটা কোণায় যে যুক্ত হয়েছে, তাহলে এটার আকৃতিটা কি হয়েছে? চতুষ্কোণীয়। তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি এর আকৃতিটা কি? চতুষ্কোণীয়, সরল একটা চারভুজের মতো হয়েছে। আমাদের আরেকটা পরিচিত আছে কার্বন ডাই অক্সাইড, আছে না? এই কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বনের দুইটা পরমাণু অক্সিজেনের সাথে এরকম দ্বিবন্ধনের মাধ্যমে সরল রৈখিকভাবে যুক্ত আছে, সরল রৈখিকভাবে যুক্ত আছে, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আণবিক সংকেত আমাকে নির্দেশ করে তার অণু কয়টা পরমাণু পরস্পর যুক্ত আছে, আর গাঠনিক সংকেত আমাকে নির্দেশ করছে তারা কিভাবে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে কি আকৃতিতে বা কিভাবে কয়টা বন্ধন নিয়ে যুক্ত আছে সেটা উল্লেখ করে। আমি আণবিক আর গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্য বলার ক্ষেত্রে প্রথমে সংজ্ঞাটা দিবা, এরপরে হচ্ছে তারা কি আমরা আণবিক সংকেত থেকে শুধু পরমাণুর সংখ্যাটা হিসাব করতে পারি, আণবিক গাঠনিক সংকেত থেকে পরমাণুর সংখ্যা হিসাব করার পাশাপাশি অণুটা কোন আকৃতিতে কোন অ্যাঙ্গেলে কত অ্যাঙ্গেলে কে কার সাথে যুক্ত আছে সেটাও আমরা বলতে পারি। যেমন পানিটা এটা 120 ডিগ্রি সরল 180 তে যুক্ত আছে, এটা 109 সামথিং, এটা হচ্ছে এই যে দেখো এক একটা কোণা হিসাব করলে দেখা যাবে এরা সরল রৈখিকভাবে না যুক্ত, চতুষ্কোণীয়ভাবে যুক্ত আছে। তাহলে এইভাবে তাদের কোণের পরিমাপ করা যায়, তারা কিভাবে তাদের জ্যামিতিক স্ট্রাকচারটা কি সেটা আমরা বের করতে পারি। তারপরে আমরা কয়টা পরমাণু কিভাবে দ্বিবন্ধনে আছেন এক বন্ধনে, দেখুন এখানে এক বন্ধন আমরা বলতে পারছি, এখানে আমরা বলতে পারছি তারা দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে। যেমন নাইট্রোজেনের একটা অণু, এখানে নাইট্রোজেনের দুইটা অণু ত্রিবন্ধনে যুক্ত আছে, এটা আমরা বলতে পারি। তো এইভাবে আমরা কিন্তু আমাদের স্ট্রাকচারটার মাধ্যমে আমরা অণুগুলোর মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান সেটাও ব্যাখ্যা করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস থেকে কিন্তু মূলত এই চারটা টপিকসে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখে নিলাম। আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এই বেসিকগুলো তোমাদের খুবই কাজে লাগবে। আমরা সাধারণত অনেক কঠিন বিষয় বুঝতে এই জটিল যে সহজ যে বিষয়গুলো আছে এগুলো আমরা পড়া ভুলেই যাই। এই জন্য এই বেসিকগুলো আলোচনা করলাম, আশা করি তোমাদের উপকার আসবে। চলো আমরা বাড়ির কাছে চলে যাই। আমাদের বাড়ির
মধ্যে